ভাবুন, বাংলার মাটিতে একসঙ্গে জ্বলছে 108টা যজ্ঞকুণ্ড, চারপাশে বৈদিক মন্ত্রোচ্চারণ, ধর্মীয় আচার, সাধু সন্তদের উপস্থিতি, আর সে যজ্ঞের সংকল্প হিসেবে সামনে রাখা হচ্ছে দুটো অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়: পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের হাতে ফিরে আসা এবং বিভিন্ন কারণে ধর্মান্তরিত হিন্দুদের ফের সনাতন ধর্মে ফিরিয়ে আনার আহ্বান। নতুন বছরে বাংলায় এমনই এক বিশাল সনাতন ধর্মীয় আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে বলেই দাবি আয়োজকদের। আর এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজনৈতিক এবং সামাজিক কৌতূহল। কারণ এই অনুষ্ঠানের সঙ্গে শুধু ধর্মীয় আবেগ নয়, জড়িয়ে যাচ্ছে জাতীয়তাবাদ, সনাতন ঐক্য এবং বাংলার ভবিষ্যৎ রাজনৈতিক আবহ। তাহলে ঠিক কি হতে চলেছে? কেন 1008টি কুণ্ডের মহাযজ্ঞ? আর কেন এই মুহূর্তে বাংলার মাটিকেই বেছে নেওয়া হচ্ছে এমন একটা বড় আয়োজনের জন্য? এখানেই আসল গল্প। জানা যাচ্ছে, এই বিশাল মহাযজ্ঞের পরিকল্পনা করা হয়েছে জগৎগুরু রামভদ্রাচার্য মহারাজের পবিত্র উপস্থিতি এবং নির্দেশনার অধীনে। আয়োজনের সঙ্গে যুক্তরা বলছেন, এটা শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকবে না। তাদের লক্ষ্য সনাতন সমাজের বিভিন্ন অংশকে এক জায়গায় আনা, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনার প্রসার ঘটানো এবং জাতীয় স্বার্থের সঙ্গে ধর্মীয় বিশ্বাসকে যুক্ত করে একটা বৃহত্তর সামাজিক বার্তা তৈরি করা। অর্থাৎ যজ্ঞ হবে ধর্মীয়, কিন্তু তার বার্তা হবে আরও বিস্তৃত। আর এখানেই রাজনৈতিক দিকটা সামনে চলে আসছে। কারণ এই আয়োজনের প্রস্তুতি নিয়ে বুধবার রাতে আচার্য শ্রী রামচন্দ্র দাসজি মহারাজের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়েছেন তিনি। বৈঠকে প্রস্তাবিত মহাযজ্ঞের বিস্তারিত পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। আচার্যের তরফে তাকে বোঝানো হয়েছে কিভাবে 108টা যজ্ঞকুণ্ডে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই মহাযজ্ঞ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আর সেই যজ্ঞের সংকল্পের মধ্যে থাকবে রাষ্ট্র, ধর্ম এবং সনাতন সমাজকে কেন্দ্র করে একাধিক বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, এই 1008 সংখ্যাটাই কেন? হিন্দু ধর্মীয় পরম্পরায় 1008 সংখ্যার একটা বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। বহু মন্ত্র, নামাবলী, জপ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে এই সংখ্যার ব্যবহার দেখা যায়। ফলে 1008টা কুণ্ডের যজ্ঞকে আয়োজকরা একটা বৃহৎ ধর্মীয় সংকল্পের প্রতীক হিসেবেই তুলে ধরতে চাইছেন। অর্থাৎ এটা এমন কোনো সাধারণ যজ্ঞ নয় যার আয়োজন করে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, বরং শুরু থেকেই এটাকে একটা ঐতিহাসিক ধর্মীয় সমাবেশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা রয়েছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে রয়েছে যজ্ঞের সংকল্পে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের হাতে ফিরে আসার প্রার্থনা এবং বিভিন্ন কারণে ধর্মান্তরিত হিন্দুদের সনাতন ধর্মে প্রত্যাবর্তনের আহ্বান, এই দুটো বিষয়কে সামনে রেখে যজ্ঞ করার পরিকল্পনা নিঃসন্দেহে এই অনুষ্ঠানকে অন্য মাত্রা দিচ্ছে। কারণ এখানে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে একটা ভূ রাজনৈতিক প্রশ্ন এবং একটা সামাজিক ধর্মীয় প্রশ্ন। পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে নিয়ে ভারতের অবস্থান বহুদিনের। ভারত সরকার ধারাবাহিকভাবে পুরো জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে এসেছে। অন্যদিকে যজ্ঞের আয়োজকরা সেই জাতীয় দাবিকেই ধর্মীয় সংকল্পের ভাষায় সামনে আনতে চাইছেন। অর্থাৎ রাজনৈতিক বা কূটনৈতিক মঞ্চের পাশাপাশি ধর্মীয় মঞ্চ থেকেও একটা বার্তা দেবার পরিকল্পনা রয়েছে। আর এটাই এই আয়োজনকে সাধারণ ধর্মীয় অনুষ্ঠানের তুলনায় অনেক বেশি আলোচনার কেন্দ্রে নিয়ে আসছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ধর্মান্তরিত হিন্দুদের সনাতন ধর্মে ফেরানোর প্রসঙ্গ। এখানেও আয়োজকদের বক্তব্য গুরুত্বপূর্ণ। তারা বলছেন, বিভিন্ন সামাজিক, ঐতিহাসিক বা অন্য কারণে যারা সনাতন ধর্ম থেকে দূরে চলে গিয়েছেন, তাদের আবার সনাতন সমাজের মধ্যে ফিরিয়ে আনার জন্য একটা বৃহত্তর সামাজিক উদ্যোগ প্রয়োজন। এই বিষয়টা নিয়ে অবশ্য দেশের বিভিন্ন জায়গায় বহুদিন ধরে নানা মত রয়েছে। কেউ এটাকে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখেন, কেউ সাংস্কৃতিক পুনর্জাগরণের অংশ হিসেবে দেখেন। ফলে বাংলায় এই ধরনের একটা বিশাল আয়োজন হলে তা যে ব্যাপক বিতর্ক এবং আলোচনা তৈরি করবে সেটা বলাই যায়। এবার আসা যাক শুভেন্দু অধিকারীর বক্তব্যের দিকে। বৈঠকে তিনি আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে, নতুন সরকার গঠিত হলে হিন্দুত্ব, সনাতন ধর্ম, ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করা হবে। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্যও কম নয়।
কারণ বাংলার রাজনীতিতে ধর্ম ও পরিচয়ের প্রশ্ন গত কয়েক বছরে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে একটা বৃহৎ সনাতন ধর্মীয় আয়োজনের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক নেতৃত্বের এই ধরনের আশ্বাসকে স্বাভাবিকভাবেই রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। তবে এখানেই আরও একটা প্রশ্ন, এই আয়োজন কি শুধুই ধর্মীয়, নাকি এর পেছনে একটা বৃহত্তর সাংগঠনিক লক্ষ্যও রয়েছে? আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন পর্যায়ে বৈঠক শুরু হবে। সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, ধর্মীয় সংগঠন, সামাজিক কর্মী, শিল্পপতি, সনাতন প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করা হবে। অর্থাৎ অনুষ্ঠানটার আগে একটা বিশাল সাংগঠনিক নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা রয়েছে। আর এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ কোনো 1008 কুণ্ডের মহাযজ্ঞ আয়োজন করা শুধু ধর্মীয় আচার সম্পন্ন করার বিষয় নয়। এর জন্য বিপুল জায়গা, নিরাপত্তা, যাতায়াত, থাকা খাওয়ার ব্যবস্থা, হাজার হাজার মানুষের সমাগম নিয়ন্ত্রণ, সাধু সন্তদের উপস্থিতি, ধর্মীয় আচার পালনের পরিকাঠামো, সমস্ত কিছুর প্রয়োজন হবে। তার সঙ্গে যদি গোটা বাংলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে যুক্ত করার লক্ষ্য থাকে, তাহলে আয়োজনের মাত্রা আরও অনেক বড় হয়ে যাবে। আয়োজকদের দাবি, এই অনুষ্ঠানকে বাংলার সনাতন সমাজের ঐক্যের একটা বড় মঞ্চে পরিণত করার চেষ্টা হবে। বাংলার বিভিন্ন জেলা, বিভিন্ন সামাজিক গোষ্ঠী এবং বিভিন্ন সনাতন সংগঠনকে একসঙ্গে আনার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ শুধুমাত্র একটা জায়গায় যজ্ঞ করে শেষ নয়, তার আগে গোটা রাজ্য জুড়ে একটা আউটরিচ বা জনসংযোগ অভিযান চালানোর পরিকল্পনাও রয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে, বাংলাতেই এমন আয়োজন কেন? এর একটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যাখ্যাও রয়েছে। পশ্চিমবঙ্গ ঐতিহাসিকভাবে সংস্কৃতি, ধর্মীয় ভাবধারা এবং সামাজিক আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। রামকৃষ্ণ, বিবেকানন্দ, চৈতন্যদেব থেকে শুরু করে বাংলার বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সারা ভারতকে প্রভাবিত করেছে। ফলে আয়োজকদের কাছে বাংলার মাটিতে এমন একটা অনুষ্ঠান করার মধ্যে একটা প্রতীকী গুরুত্ব রয়েছে। কিন্তু এর পাশাপাশি বর্তমান রাজনৈতিক বাস্তবতাও রয়েছে। বাংলায় বিজেপির রাজনীতিতে হিন্দুত্ব এবং সনাতন পরিচয় একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় অনুষ্ঠান এবং হিন্দু ভোট ব্যাংকের বিষয়টিকে উপেক্ষা করেনি। ফলে একটা বৃহৎ সনাতন ধর্মীয় সমাবেশ যে রাজনৈতিক আলোচনার বাইরে থাকবে না, সেটাই স্বাভাবিক। আর এখানেই আসতে পারে আগামী দিনের সব থেকে বড় প্রশ্ন, এই মহাযজ্ঞ কি বাংলার রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে? এখনই তার উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ অনুষ্ঠান এখনও প্রস্তাবিত পর্যায়ে রয়েছে এবং এর পূর্ণ কাঠামো, তারিখ, স্থান, অংশগ্রহণকারীর সংখ্যা সবকিছু চূড়ান্ত হওয়া বাকি। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যদি সত্যি পরিকল্পনা অনুযায়ী আয়োজন হয় এবং গোটা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে যুক্ত করা যায়, তাহলে এটা নিঃসন্দেহে একটা বড় সামাজিক ও রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। এবার একটু জানা যাক আচার্য শ্রী রামচন্দ্র দাসজি মহারাজ সম্পর্কে। তিনি জগৎগুরু রাম ভদ্রাচার্য জি মহারাজের উত্তরাধিকারী হিসেবে পরিচিত। গুরু শিষ্য পরম্পরার মধ্যে দিয়ে তার আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। দীর্ঘ সময় ধরে তিনি তার গুরুর সঙ্গে থেকে বিভিন্ন ধর্মীয়, সাংগঠনিক এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 2018 সালে তাকে তুলসী পীঠের যুবাচার্য এবং উত্তরাধিকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয় বলে তার সঙ্গে যুক্ত সূত্রগুলোর দাবি। তার ভূমিকা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও তুলে ধরা হয়। চিত্রকূটের তুলসী পীঠের বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগের সঙ্গেও তিনি যুক্ত। বিশেষ করে দৃষ্টিহীন এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের শিক্ষা এবং পুনর্বাসনমূলক উদ্যোগের কথা সামনে আসে। শিক্ষা, আবাসন এবং স্বাস্থ্য পরিষেবার মতো ক্ষেত্রেও প্রতিষ্ঠানটার কাজ রয়েছে বলে জানানো হয়েছে। আর এখানেই তার ভাবমূর্তির আরেকটা দিক সামনে আসে। আধুনিক প্রজন্মের কাছে ধর্মীয় ভাবধারাকে কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেটাও তার বক্তব্য এবং কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। রামকথা, যুব সম্মেলন এবং সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে তরুণদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। নেশামুক্তি, মানসিক দৃঢ়তা, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্যের মতো বিষয়ও তার আলোচনায় আসে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ এই মহাযজ্ঞের পরিকল্পনাকে শুধু পুরনো ধাঁচের ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা যাবে না। এর মধ্যে রয়েছে ধর্মীয় আচার, সাংস্কৃতিক পরিচয়, সামাজিক সংগঠন এবং জাতীয়তাবাদের মিশ্রণ। আর এই চারটে বিষয় যখন একই মঞ্চে আসে, তখন তার প্রভাব শুধুমাত্র ধর্মীয় পরিসরে আটকে থাকে না। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। একটা বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান অবশ্যই মানুষের ধর্মীয় অনুভূতির সঙ্গে যুক্ত, কিন্তু যখন তার সংকল্পের মধ্যে পিওকের মতো আন্তর্জাতিক এবং কূটনৈতিকভাবে স্পর্শকাতর বিষয় থাকে, তখন অনুষ্ঠানটার রাজনৈতিক ব্যাখ্যাও সামনে আসবে।
একইভাবে ধর্মান্তরিত মানুষদের সনাতন ধর্মে ফেরানোর বিষয়টা নিয়ে সাংবিধানিক অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক সম্প্রীতির প্রশ্ন উঠতে পারে। তাই এই অনুষ্ঠান যত বড় হবে, আয়োজকদের দায়িত্বও তত বাড়বে, বিশেষ করে বক্তব্য এবং কর্মসূচির ক্ষেত্রে। কারণ সনাতন ঐক্যের কথা বলতে গেলে সমাজের বিভিন্ন অংশকে একসঙ্গে নিয়ে চলাটাই সবথেকে বড় পরীক্ষা। কোনো ধর্মীয় আয়োজন যদি সত্যি ঐক্যের মঞ্চ হতে হয়, তাহলে সেখানে সামাজিক সম্প্রীতি, শান্তি এবং সাংবিধানিক মূল্যবোধের বিষয়টাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজনৈতিক মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু ধর্মীয় অনুষ্ঠান যেন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষের মঞ্চে পরিণত না হয়, এই ভারসাম্যটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আয়োজকদের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে তাদের উদ্দেশ্য শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান করা নয়। তারা চান এই মহাযজ্ঞের মাধ্যমে বাংলার মাটিতে সনাতন সমাজের মধ্যে সাংস্কৃতিক জাগরণ এবং ঐক্যের বার্তা দেওয়া হোক। সেই কারণেই ধাপে ধাপে বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে। এখন সবথেকে বড় নজর থাকবে তিনটে বিষয়ের দিকে। প্রথমত, মহাযজ্ঞের নির্দিষ্ট স্থান ও তারিখ কবে ঘোষণা হয়। দ্বিতীয়ত, কতগুলো সংগঠন এবং কত সংখ্যক মানুষ এই কর্মসূচির সঙ্গে যুক্ত হন। আর তৃতীয়ত, রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা ঠিক কতটা থাকে। কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে আচার্যের বৈঠক ইতিমধ্যেই এই কর্মসূচিকে রাজনৈতিক আলোচনায় নিয়ে এসেছে। আগামী দিনে যদি আরও রাজনৈতিক নেতা, শিল্পপতি, সামাজিক ব্যক্তিত্ব এবং ধর্মীয় সংগঠনেতে যুক্ত হন, তাহলে এর ব্যাপ্তি আরও বাড়বে। একদিকে 108টা যজ্ঞকুণ্ড, অন্যদিকে পিওকে ফেরানোর সংকল্প। একদিকে ধর্মান্তরিত হিন্দুদের সনাতন ধর্মে ফেরানোর আহ্বান, অন্যদিকে সনাতন ঐক্যের বার্তা, আর তার সঙ্গে যুক্ত হচ্ছে বাংলার রাজনৈতিক বাস্তবতা। ফলে এই আয়োজন শেষ পর্যন্ত শুধুই একটা মহাযজ্ঞ থাকবে, নাকি বাংলার সামাজিক ও রাজনৈতিক পরিসরে একটা বড় বার্তার জন্ম দেবে, সেটাই এখন দেখার। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে এটা একটা প্রস্তাবিত আয়োজন। তাই অনুষ্ঠান ঘিরে যে সমস্ত দাবি, পরিকল্পনা বা ভবিষ্যৎ কর্মসূচির কথা বলা হচ্ছে, সেগুলোকে বাস্তবায়নের পরিধির সঙ্গে মিলিয়ে দেখা জরুরি। কারণ 1008 কুণ্ডের মহাযজ্ঞ আয়োজনের কথা বলা যতটা সহজ, বাস্তবে সেটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা ততটাই কঠিন। কিন্তু একটা বিষয় ইতিমধ্যে পরিষ্কার, বাংলার মাটিতে সনাতন ধর্ম, সাংস্কৃতিক পরিচয় এবং জাতীয়তাবাদকে কেন্দ্র করে একটা বড় সমাবেশের প্রস্তুতি শুরু হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। আর সেই আয়োজন যদি সত্যিই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয়, তাহলে নতুন বছরে বাংলার রাজনৈতিক এবং সামাজিক আলোচনায় এই 1008 কুণ্ডের মহাযজ্ঞ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে। কারণ শেষ পর্যন্ত যজ্ঞের আগুন শুধু যজ্ঞকুণ্ডেই জ্বলবে কিনা সেটা প্রশ্ন নয়, আসল প্রশ্ন হলো এই আগুন থেকে কী ধরনের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বার্তা বেরিয়ে আসে। সনাতন ঐক্যের বার্তা কি বৃহত্তর সামাজিক ঐক্যে পৌঁছবে? পিওকে নিয়ে জাতীয়তাবাদী সংকল্প কতটা মানুষের মধ্যে প্রতিধ্বনি তৈরি করবে? ধর্মান্তরিত হিন্দুদের ফেরানোর আহ্বান কতটা বাস্তব সামাজিক উদ্যোগে পরিণত হবে? আর সবথেকে বড় কথা, বাংলার ভোটের রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে কিনা? এই প্রশ্নগুলোর উত্তর এখনই নেই, কিন্তু প্রস্তুতি যদি সত্যিই শুরু হয়ে থাকে, তাহলে আগামী দিনে বাংলার মাটিতে এই 1008 কুণ্ডের মহাযজ্ঞ শুধু ধর্মীয় অনুষ্ঠান হিসেবে নয়, রাজনৈতিক ও সামাজিক পর্যবেক্ষণেরও একটা বড় বিষয় হয়ে উঠতে চলেছে। এখন নজর থাকবে কবে ঘোষণা হয় তারিখ, কোথায় বসে 1008টা যজ্ঞকুণ্ড হয়, কারা আসেন, কত মানুষ যোগ দেন এবং সেই মঞ্চ থেকে ঠিক কী বার্তা দেওয়া হয়। কারণ সেই বার্তাই হয়তো বলে দেবে এই আয়োজন শুধু একদিনের ধর্মীয় অনুষ্ঠান, নাকি বাংলার মাটিতে শুরু হতে চলেছে আরও বড় কোনো সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের নতুন অধ্যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।